আমরা এই প্রশিক্ষণটা আসলে ঠিক প্রশিক্ষণ হিসেবে না নিয়ে নিজে ভালো থাকার জন্য কিছু আলোচনা এইভাবে নিই। কারণ আমরা যেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি সেটা কিন্তু খুব বড় দায়িত্ব। আমাদের দেশে কি হয় যে আমরা বন্ধুদের বলি না যে বন্ধু দারুণ একটা চাকরি পেয়েছি, কোনো কাজই করা লাগে না। তার মানে ভালো চাকরির ডেফিনেশন কি? কোনো কাজই করা লাগে না। হ্যাঁ, এটা কিন্তু একটা অপরাধ, তাই না? আমরা যেটা বিশ্বাস করি যে দেশপ্রেম কি, আমরা মনে করি যে আমি ৭১ সালে জন্ম নিলে দেশপ্রেম, আমি যে বিশাল দেশপ্রেমিক আমি দেখায় দিতাম লড়াই করে। দেশপ্রেম আসলে নিজের কাজ সবচেয়ে ভালো করে করা, এটাই দেশপ্রেম। আপনি যদি ক্লিনার হন, আপনি যে ক্লিনিংয়ের কাজটা এটা সবচেয়ে ভালোভাবে করা, এটাই হলো দেশপ্রেম। এবং আপনারা যেই চমৎকার একটি প্রফেশনে এসেছেন, আমি শিক্ষকতা করি, পাশাপাশি কিন্তু আমি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট। দেশের বিভিন্ন প্রান্তের পেশেন্ট দেখি, দেশের বাইরের পেশেন্ট দেখি, এবং যেটা আমি ফিল করি যে আমরা এখন জাতিগতভাবে অসুস্থ। একটা সময় ছিল যে মানুষ একটা সার্টেন এজের পরে অসুস্থ হতো, এখন কিন্তু সেটা নেই। এখন দেখবেন যে অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে, এমনকি শিশুরাও খুব কঠিন কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। তো আপনারা কিন্তু একটা মহান দায়িত্ব, একটা পবিত্র দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। যে এত পবিত্র দায়িত্ব, মনে রাখবেন যে আমরা যদি ধর্মীয়ভাবে আপনাদের দায়িত্বটা ব্যাখ্যা করার চেষ্টা করি, যেটা হাদিসে এসেছে যে আপনি আপনার কাজে যখন যাচ্ছেন, কেন যাচ্ছেন? মানুষের সেবা করার উদ্দেশ্যে যাচ্ছেন। ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। হ্যাঁ, এই প্রফেশনটা এত দামি। এবং আপনি যখন কোনো অসুস্থ মানুষের সেবা করেন, হাদিসে এসেছে যে অসুস্থ মানুষের দোয়া ফেরেশতাদের দোয়ার চেয়েও পাওয়ারফুল। আপনার জন্য যখন তারা দোয়া করবে, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, দেখবেন যে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। তো আমাদের এই ট্রেনিং বা এই প্রশিক্ষণের পুরো আলোচনায় আমরা মূলত যেটা আলোচনা করব যে আমি কিভাবে ভালো থাকতে পারি, এটা টপমোস্ট প্রায়োরিটি। আপনি যদি সুস্থ না থাকতে পারেন, সার্ভিস দিতে পারবেন না, তাই না? আমার পরিবার কিভাবে ভালো থাকতে পারে, যেই কমিউনিটি নিয়ে আমার কাজ, যেই মানুষগুলোকে নিয়ে আমি কাজ করি, তারা কিভাবে ভালো থাকতে পারে। আমরা একটা ছোট গল্প দিয়ে আমাদের কথাটা শুরু করতে পারি। যারা সনাতন ধর্মে আছেন, খুব শিক্ষণীয় ঘটনা, আপনারা জানেন। সেটা হলো দস্যু রত্নাকর। উনি দস্যুবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন, ডাকাতি করে। তো একদিন উনি যখন দস্যুবৃত্তির সময় একজন ব্রাহ্মণকে হত্যা করতে উদ্যত হলেন, ব্রাহ্মণ বললেন যে তুমি যে আমাকে হত্যা করবে, তুমি তো নরকে যাবে। রত্নাকর বললেন, কেন? আমি দস্যুবৃত্তি করি, এটা তো আমার জন্য না, আমার পরিবারের জন্য করি, তাদের ভরণ পোষণের জন্যে। ব্রাহ্মণ বললেন, তাহলে তোমার পরিবারের কাছে যাও, দেখো তারা তোমার এই অপরাধের দায়িত্ব বহন করবেন কিনা। রত্নাকর যখন সন্তানদের যে প্রশ্ন করলেন, তারা বললেন যে তুমি বাপ, তোমার দায়িত্ব খাওয়ানো, আমরা কি বলেছি যে তুমি চুরি করে খাওয়াবা? ওয়াইফের কাছে যে যখন প্রশ্ন করলেন, ওয়াইফও বলল যে তুমি এটা কেন করেছো, আমি তো তোমাকে বলিনি যে অন্যায় করে আমাকে খাওয়াতে হবে। সাধারণত আমরা যখন বড় অপরাধ করি, বাবা মা কিন্তু ক্ষমা করে দেন, তাই না? উনি খুব আশা নিয়ে বাবা মার কাছে প্রশ্ন করলেন যে আমি তো দস্যুবৃত্তি করে তোমাদের অন্নের ব্যবস্থা করি, তোমরা কি আমাকে ক্ষমা করবে? শুনে বাপ মা বলল যে এ তো অন্য পাপ, মহাপাপ, তুমি তো আমাদের নরকের ব্যবস্থা করেছো, তুমি দূর হও। তো দস্যু রত্নাকরের তখন কি হলো? সেলফ রিয়ালাইজেশন, আত্ম উপলব্ধি। হ্যাঁ, এবং কি হলো? পরবর্তীতে উনি মহারিষি বাল্মীকি, হ্যাঁ, যেটা আমরা অলি বুজুর্গ বলি ইসলাম ধর্মে। এই ঘটনাটার একটা বড় শিক্ষা আছে, সেটা হলো আমাদের দায়িত্ব কখনো কেউ গ্রহণ করবে না। আমাদের দুনিয়া, ইহলৌকিক এবং পরলৌকিক দায়িত্ব কখনো কেউ গ্রহণ করবে না। ইউ হ্যাভ টু টেক ইউর রেসপন্সিবিলিটি। আপনার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। বিশেষ করে আমি অনেক জটিল জটিল পেশেন্ট দেখি, যারা স্ট্রোক হয়ে প্যারালাইজড হয়ে যান, নিজের মাও বিরক্ত হয়ে যায়, ওয়াইফের কথা বাদ দিলাম, আমরা বুঝি এইটা, তাই না? এই জন্যে
নিজে সুস্থ থাকার জন্য সচেতনভাবে চেষ্টা করা, এটা খুব জরুরি। এবং সুস্থ থাকার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো দৃষ্টিভঙ্গি। আমি যে সুস্থ থাকতে চাই, আমার যে সুস্থ থাকা দরকার, হ্যাঁ, এবং যেটা পজিটিভ দৃষ্টিভঙ্গি আমরা বলি, শকরগুজার দৃষ্টিভঙ্গি, এটা কোনো ধর্মীয় বক্তব্য না। আমরা বলি না যে অন্তত এইটুকু তো বলেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি, তাই না? অনেক আমার কাছে অনেক কোটিপতি পেশেন্ট আসে, যখন প্রশ্ন করি কেমন আছেন, বলে ডাল ভাত খায় কোনো রকম আছি। হ্যাঁ, মানে যারা কোটিপতি তারাও ডাল ভাত খেয়ে থাকে। আমার এক দাদু ভাই ছিল, যখনই প্রশ্ন করতাম তো দাদু ভাই বলতেন দাদু ভাই কেমন আছেন, বলে কেটে কুটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে না। তো এই যে আমরা কিন্তু অনেক সময় নেতিবাচক কথা বলি, হ্যাঁ, এটা কিন্তু আমাদের কি করবে, যত বেশি নেগেটিভ কথা বলবেন আপনার লাইফ তত কাটাকাটিতে ভর্তি হয়ে যাবে। ইউ আর ইনভাইটিং ডিজিজেস, আপনি নিজের অজান্তেই অনেক কঠিন কঠিন রোগে আক্রান্ত হবেন, যেটা আমার কথা না। ফ্রান্সের প্রখ্যাত একজন সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এবং উনি একজন প্রখ্যাত ফার্মাসিস্ট, ডক্টর এমিল কুয়ে। ওনার খুব বড় একটা গবেষণা আছে। উনি দেখেছেন অনেক জটিল জটিল রোগ উইদাউট এনি মেডিকেশন ভালো হয়ে গেছে। কিভাবে? যে উনি বলেছেন যে আপনারা বারবার পজিটিভ কথা বলবেন, দিনে 100 বার, ডে বাই ডে, ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার। এটাই আপনাদের ট্রিটমেন্ট। অ্যাজমা ভালো হয়ে গেছে, আইবিএস ভালো হয়ে গেছে, শুধু পজিটিভ কথা বলে। কেন এটা হলো? আমাদের শরীর কিন্তু ফার্মেসি, সে প্রয়োজনে ক্যান্সারের ওষুধ তৈরির ক্ষমতা রাখে। প্রোগ্রামিংটা ঠিক মতন করতে হবে, কারণ এটা সুপার কম্পিউটার। এবং আপনারা কমিউনিটিতে যখন কাজ করবেন, দেখেন রুগী দেখার সুন্নাত কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি মুমূর্ষু রুগীও হয়, আপনি যখন কনফার্ম যে এই লোকটা হয়তো মারাই যাবে, তখনও বলতে হবে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। এবং আমরা এখন থেকে সবাই এটা প্র্যাকটিস করব যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হিন্দু ধর্মের হলে বলবেন হরি ওম, আমি বেশ ভালো আছি, ভগবানের কৃপায় আমি বেশ ভালো আছি। শুকরিয়াটা ভিতর থেকে আসা খুব জরুরি। আপনি যত বেশি শুকরগুজার, যত বেশি পজিটিভ কথা বলবেন, আপনি তত সুস্থ থাকবেন। প্রথম হলো যে শিশুকালে যদি শিশুর ডায়েটটা ভালো হয়, তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়। ইমিউনোলজিক্যাল মেমোরি বলে একটা ব্যাপার আছে, যেটা নিয়ে কালকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। হ্যাঁ, যে শিশুকালেই কিন্তু ইমিউনোলজিক্যাল মেমোরি তৈরি হয়, যেটা আমরা যে টিকা দিই না, টিকা দেওয়ার উদ্দেশ্য কি, ওই জীবাণু পরবর্তীতে আক্রমণ করলে সাথে সাথে তার বডি যাতে অ্যান্টিবডি তৈরি করে ফেলতে পারে। এই ইমিউনোলজিক্যাল মেমোরিটা সুন্দর করার জন্য শিশুর সঠিক খাদ্যাভ্যাস খুব জরুরি। 2 নাম্বার হলো আপনারা খেয়াল করবেন যে অনেক শিশু মিষ্টি খাবার বেশি পছন্দ করে, অনেক শিশু লবণাক্ত খাবার, মানে আপনাদের অনেকে আছে না যে এখন খাবারে একটু লবণ হলে বলেন কি সাদা রান্না করছে, লবণ দিইনি। অনেকে আবার ওই খাবার খেয়ে বলবে ধুর আমার তো মনে হচ্ছে ঠিকই আছে। এটা কেন হয়? এই যে শিশুকালেই কিন্তু কিছু প্রোগ্রামিং হয়ে যায় শিশুর ভিতরে। হ্যাঁ, আপনি যদি তাকে এক্সেস লবণ দেন, ও লবণ বেশি খাওয়া শিখবে। সুগার দিয়ে যদি ওর খাবার শুরু করেন, সে বেশি মিষ্টি খাওয়া শিখে যাবে। সো এটা খুব ইম্পর্টেন্ট যে শুরুতে তার খাবারটা কেমন হচ্ছে। এবং শিশুর শারীরিক মানসিক বিকাশ, শারীরিক এবং মানসিক বিকাশ সঠিক রাখার জন্যে সায়েন্টিফিক ওয়েতে খাওয়ানো, ফিডিংটা খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার। অনেক বিষয় আছে এখানে যেগুলো আমরা চেষ্টা করব কিছুটা শেয়ার করার। এবং এখন তো বর্তমান প্রজন্মের বিরাট সমস্যা হলো ঘুম, তাই না? ছোট বাচ্চা, বড় বাচ্চা, বুড়ো বাচ্চা, কেউই ঘুমায় না। আমার কাছে একটা মনে হয় 73 বছরের পেশেন্ট আসলো, আমরা লাইফস্টাইল নিয়ে প্রশ্ন করি, চাচা কয়টায় ঘুমান? বলে 2টা মতন বাজে, 1টা 2টা। তা আমি বললাম যে ঘুম আসে না, এত দেরি করে ঘুমান কেন? বলে না ঘুম আসে, একটু ইউটিউব দেখি। হ্যাঁ, তার মানে এখন বড় বাচ্চা, বুড়ো বাচ্চা সবারই কিন্তু স্ক্রিন অ্যাডিকশান আছে। এই যে ঘুমের প্যাটার্ন, এইটা ঠিক করতে হয় ছোটোবেলায়। হ্যাঁ, আমরা জানি যে আর্লি টু বেড আর্লি টু রাইজ। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন না, মেক্স এ ম্যান হেলদি
ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তো এইটা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলার কয়েকশো বছর আগে আমাদের এই ভারতীয় উপমহাদেশের খনা, বিদুষী খনা, ফিলোসফার খনা, ওনার বচন আপনারা মনে হয় জানেন। তো খনার বচন বিখ্যাত, তাই না? উনি বলেছিলেন কি, সকাল সই সকাল ওঠে, তার করি বৈদ্যে না লোটে। তার টাকা ডাক্তার নিতে পারবে না, যে আগে ঘুমায় আগে ওঠে। বর্তমান প্রজন্ম যে অসুস্থ, এটার একটা ইম্পর্টেন্ট কারণ স্লিপিং প্যাটার্ন, ঘুমের প্যাটার্ন, ঘুমের অভ্যাস ঠিক নেই। অথচ বান্দা যাতে ঘুমাতে পারে, আল্লাহ এই জন্যে পুরো সৃষ্টিকে ঘুম পাড়ায় দেন। খেয়াল করেছেন না যে রাত যত গভীর হয় ইভেন কুত্তাও ডাকে না, খালি মানুষ বসে বসে ইউটিউব দেখে, তাই না? তো এই যে ঘুমের প্যাটার্ন ঠিক করা, এটা ছোটোবেলা থেকেই করতে হয়। শিশুকে আগে আগে ঘুমানো, ভোরে ওঠানোর অভ্যাস যদি না করেন, পরবর্তীতে এটা আর করা সম্ভব হয় না। এবং কিছু ভুল প্রক্রিয়ায় খাওয়ানোর কারণে পার্মানেন্ট ড্যামেজ হতে পারে, যেটা নিয়ে আমরা আলোচনা করব। কিছু কিছু মানসিক রোগ হয়, হ্যাঁ, যেটা বুলিমিয়া বলে একটা কঠিন রোগ আছে, যেটা প্রিন্সেস ডায়ানার ছিল। এই পেশেন্টরা কি করে জানেন? খাওয়ার পরে টয়লেটে যে বমি করে ফেলে দেয়। কেন বমি করে? আমি মোটা হয়ে যাব, আমার স্লিম ফিগার নষ্ট হয়ে যাবে। এই রোগের জন্ম হয় শিশুকালে। এই রোগের জন্ম হয় সে যখন কিশোরী ছিল বা কিশোর ছিল, এই সময় ভুল প্যাটার্নে খাবার খাওয়ার কারণে। তো প্রথমত আমাদের যেটা মনে রাখতে হবে যে IYCF যেটাকে আমরা বলি, আপনারা সবাই মনে হয় জানেন, ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফিডিং প্র্যাকটিসের 4টা মূলনীতি আছে। এর মধ্যে 1 নাম্বার হলো আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং, যে শিশু জন্মের পরে 1 ঘন্টার ভিতরে বুকের দুধ খাওয়ানো শুরু করবেন। এইটুকু আমরা জানি, যেটা আমরা অনেক সময় জানি না যে হয় দিস ইজ ইম্পর্ট্যান্ট। কেন 1 ঘন্টার মধ্যে? এটা যদি আমরা সহজ উদাহরণ দিই, যে আমার ছাত্র আছে ধরেন 2টা, রাকিব আছে, সাইদুর আছে, হ্যাঁ, এখন 2জনই ধরেন ক্লাসে তার একটা বান্ধবীকে পছন্দ করে, বাস্তবেও করতো, হ্যাঁ, যাই হোক, এখন 2জনই ধরেন মনে মনে পছন্দ করে। তো সাইদুর সাহস করে কোনোদিন বলেনি, রাকিব বলে ফেলছে, বাস ম্যাচিং হয়ে গেছে। তো দেখা গেল যে লিনা হয়তো 2জনকেই মনে মনে পছন্দ করতো, হ্যাঁ, কিন্তু যে আগে নক করেছে তারটা সে রিসিভ করে ফেলেছে। তো এই সুইচ টেপার একটা অপটিমাম টাইম আছে, প্রত্যেকটা সুইচ টেপার একটা অপটিমাম টাইম আছে। বুকের দুধ উৎপাদনে 2টা হরমোন কাজ করে, প্রোল্যাকটিন এবং অক্সিটোসিন, 2টাই কিন্তু ব্রেন থেকে আসে। এবং যখন ডেলিভারি হয়, একটা শিশু যখন দুনিয়ায় আসে, ওই ব্রেনে প্রোগ্রামিং করা থাকে, আল্লাহ ওইভাবে প্রোগ্রামিং করে রেখেছেন, বান্দার রিজিকের ব্যবস্থা করা থাকে আগে থেকেই। তো যখনই মা ব্রেস্টে শাক করানো শুরু করে, সুইচ সাথে সাথে প্রোল্যাকটিন অক্সিটোসিন অ্যাক্টিভ হয়ে যায় এবং তাড়াতাড়ি দুধ চলে আসে। সেটা যদি ডিলে করা হয়, দেরি করা হয়, ব্রেস্ট মিল্ক ফেইলিউরের এটা একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে, হ্যাঁ। এবং যেটা গর্ভকালীন ডায়াবেটিস আমরা জানি যে জেস্টেশনাল ডায়াবেটিস বা জিডিএম বলে, যেসব মায়ের জিডিএম থাকে, আমার এক কলিগের ক্ষেত্রে এটা ঘটলো, যে তাদের কি হয়, তার ব্লাডে বেশি সুগার থাকে, তাই তো? তার ব্লাডে যখন বেশি সুগার থাকে, দ্যাট মিন্স তার বাচ্চার ব্লাডেও বেশি সুগার থাকে, তাই তো? তার মানে এই শিশুটা কি হবে, যেই মায়ের প্রেগন্যান্সিতে গর্ভকালীন ডায়াবেটিস ডেভেলপ করে বা আগে থেকে টাইপ 2 ডায়াবেটিস ছিল, তার প্যানক্রিয়াস বেশি ইনসুলিন তৈরি করতে বাধ্য হবে, যেটা অন্য শিশুর হবে না। এখন অভ্যাস কি চেঞ্জ হয় সহজে? ওই যে প্রেগন্যান্সি 5 মাস থেকে 9 মাস পর্যন্ত ওই শিশুর প্যানক্রিয়াস বেশি বেশি ইনসুলিন তৈরি করে অভ্যস্ত হয়ে গেল। যখনই নাড়ি কেটে দেয়া হলো, এতদিন তো মায়ের শরীর থেকে গ্লুকোজ বাচ্চার শরীরে আসতেছিল, নাড়ি কাটলে কি আসবে? গ্লুকোজ আসতেছে না বাচ্চার শরীরে, ইনসুলিন তৈরির প্রক্রিয়া সেটা কি বন্ধ করেছে বাচ্চা? যার ফলে এই নবজাতকের হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, বাচ্চা মারা যেতে পারে। এই হাইপোগ্লাইসেমিয়া ঠেকাইতে গেলে বুকের দুধ খাওয়াইতে হবে। এখন বলতে পারেন যে স্যার অনেকের তো আসে না বুঝলেন কীভাবে? এটা একটা প্রতারণা। হ্যাঁ, প্রতারণা কেন বলতেছি? যারা ফর্মুলা মিল্ক লেখেন
তারা ইন্টেনশনালি বলে যে বুকের দুধ আসে না। প্রথম দিন শিশুর পাকস্থলী থাকে একটা মার্বেলের সমান এবং এটা নন ইলাস্টিক থাকে, তখন প্রসারিত হয় না। বলতে পারেন স্যার আমি তো খাইলে খাইতেই থাকি, 2 লিটার 3 লিটার খায় ফেলাই দিই, আমার তো অসুবিধা হয় না। আপনার আমার পাকস্থলীর এখন ইলাস্টিসিটি আছে। পায়জামার ইলাস্টিক যেমন টানলে বড় হয়, পাকস্থলীও এখন কিন্তু বড় হয়। শিশু নবজাতকের পাকস্থলী এটার ইলাস্টিসিটি থাকে না, ওর ক্যাপাসিটি তো 5 ml। আল্লাহর হিসাব আছে না, বুকের দুধ আসবে 2-3 ফোঁটা করে, কারণ বেশি আসলেই চোকিং হবে, বেশি আসলেই শিশুর শ্বাসনালীতে চলে যাবে। প্রথম দিন কম আসবে, দিস ইজ কোয়াইট নর্মাল। যদি নাও আসে সাক করাতে হবে, 1 ঘন্টা 2 ঘন্টা পর পর সাক করাতে হবে, না হলে ব্রেস্ট মিল্ক ফেইলিউরের একটা ইম্পর্টেন্ট কারণ হলো এই আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং না করানো। 2 নাম্বার পয়েন্ট, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়াতে হবে, এটা আমরা সবাই জানি। যেটা আমরা অনেক সময় অজানা সেটা হলো ডায়রিয়া হলে কি করব। এটাও আমরা জানি যে এখন স্যালাইন খাওয়ানোর পারমিশন আছে। ক্রিটিক্যাল পয়েন্ট যেটা, যে শিশুর কিডনি কিন্তু ইম্যাচিউরড। ডায়রিয়া ইটস নট এ ফুড, সরি, স্যালাইন ইটস নট এ ফুড, ইটস এ ড্রাগ। স্যালাইন কোনো খাবার না, এটা একটা ওষুধ। শিশুর ইম্যাচিউরড কিডনি কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে আপনি যদি একবারে বেশি স্যালাইন খাওয়ান। ইভেন বড় মানুষের কিডনি অ্যাফেক্টেড হয়ে যেতে পারে যারা আননেসেসারি স্যালাইন খায়। তাহলে খাওয়ানোর নিয়ম কি? নিয়ম হলো যদি শিশু ভমিটিং হয়, যে বমি করতেছে, পাতলা পায়খানা হচ্ছে, আপনি 10 মিনিট পরে 1 চা চামচ, কিন্তু বানানোর নিয়ম 500 ml। আমার মনে আছে ফিরোজ বলেছিল যে স্যার আমি তো অত পানিতে মিশাই না, হ্যাঁ আমি তো 1 গ্লাসের মধ্যে মিশাই খায় ফেলাই দিই। হ্যাঁ, এটা খুব বিপজ্জনক। ঠিক আছে, যতটুকু পানিতে 500 ml পানিতে একটা স্যালাইন মেশাতে হবে। তো এটা খেয়াল রাখবেন, যদি প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিকও যদি দেওয়া হয় এটাও এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের মধ্যে পড়বে। এরপরে কমপ্লিমেন্টারি ফিডিং ফ্রম 6 মান্থস, 6 মাস থেকে। আমরা জানি যে 180তম দিন থেকে 181তম দিন থেকে আমরা বুকের দুধের পাশাপাশি অন্য খাবার শুরু করব। এইটা খুব ক্রিটিক্যাল, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। এরপরে হলো সূরা বাকারার মধ্যে আছে কিন্তু বুকের দুধ খাওয়াতে হবে 2 বছর পর্যন্ত। কেন আছে এটা কি চিন্তা করেছেন? বুকের দুধে ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড আছে, ইকোসা পেন্টানোয়িক অ্যাসিড আছে। প্রথম 1000 দিন শিশুর জীবনের মাইলস্টোন বলা হয়। এই সময় শিশুর ব্রেন ডেভেলপমেন্ট হয় হাই স্পিডে, এবং ব্রেনে, হিউম্যান ব্রেনে সবচেয়ে বেশি থাকে হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ব্রেনে এবং রেটিনাতে। চোখ এবং ব্রেন হেলথ ঠিক যদি রাখতে চান আপনাকে অবশ্যই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে। মায়ের বুকের দুধে পর্যাপ্ত পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এই জন্য 2 বছর পর্যন্ত বুকের দুধ বন্ধ করা যাবে না। বুকের দুধ খাবারের পাশাপাশি বুকের দুধ চলবে। এবং কি হয়, বুকের দুধ আসলে বাচ্চার জন্য একটা নেশা হয়ে যায়। প্রথমে ফুড, পরে অ্যাডিকশান। ও যখন অসুস্থ হবে দেখা গেল অন্য কিছুই খাচ্ছে না, কিন্তু বুকের দুধ ঠিকই খাবে। যারা বুকের দুধ বন্ধ করে দেয় তারা কিন্তু এই সময় বিপদে পড়বে, বাচ্চাকে হসপিটালে ভর্তি করা লাগবে, কারণ অসুস্থতার কারণে সে সব রিজেক্ট করা শুরু করবে। সো 2 বছর পর্যন্ত বুকের দুধটা কন্টিনিউ করতে হবে।